আলোচনা শুরু করার আগে আজকে যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, শ্রম বিষয়ক সংস্কার কমিশন, সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গেল বছরের নভেম্বরে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন গঠন করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বা বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। 6 মাস পর সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন সংস্কারের সুপারিশ ও প্রতিবেদন। কমিশনের পর্যবেক্ষণ, দেশের শ্রমজীবী মানুষ 8 কোটি, যার মধ্যে 85% বা 7 কোটি শ্রমিকের নেই কোনো আইনি সুরক্ষা। শ্রম বিষয়ক সংস্কার কমিটি এই শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতের সুপারিশ করে। শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশের টেকসই উন্নয়নের ব্যাপারটা, তার ন্যায্য হিস্যার ব্যাপার, কি করলে সামগ্রিক অর্থে একটি গতিশীল অর্থনীতি তৈরি হয় এবং সেই অর্থনীতিতে প্রত্যেকে যার যার ন্যায্য হিস্যা পায়, প্রত্যেকের নিজেদের মৌলিক অধিকারের। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব জানান, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কিছু বিশেষ সুপারিশ করেছে কমিশন। সেগুলো হলো শ্রম আইনে মহিলার পরিবর্তে নারী শব্দের ব্যবহার ও কর্মক্ষেত্রে তুই ও তুমি সম্বোধন বন্ধ করা। তুই তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। দেশের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। লক্ষ্য, কোনো শ্রমিক যেন তার শ্রমের চেয়ে কম মজুরি না পান তা নিশ্চিত করা। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহারের কথাও বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকার এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে হাইকোর্টের নির্দেশনার আলোকে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশও করেছে কমিশন। এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে। এছাড়া শ্রমিকদের কল্যাণে সর্বজনীন তহবিল ও শ্রম আদালত সহ আপিল বিভাগের সব ক্ষেত্রে যেন বাংলা প্রচলন করা হয় তা নিশ্চিতের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি নিজেও একটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সদস্য ছিলেন। আমরা জানি যে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমতের চেষ্টা চলছে। তারপরে সেগুলোর বাস্তবায়ন কবে, কখন, কোনটা নির্বাচন আগে পরে সেসব আলোচনা চলছে। এর বাইরে যে কমিশনগুলো কাজ করেছে এবং রিপোর্ট দিয়েছে, ওগুলোর ভাগ্যে তাহলে কি করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছিলেন আসলে মূলত 6টা কমিশন, কিন্তু এর মধ্যে একটা কমিশন, পুলিশ কমিশন যেটা আছে, সেটা বিভাগীয় যে চেঞ্জ সেটার মাধ্যমে সম্ভব বলে এটার জন্য আসলে আলোচনা প্রয়োজন নেই সেভাবে বলা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে প্রচুর আইনি এবং সাংবিধানিক সংস্কার, মানে শুধুমাত্র কনস্টিটিউশন রিফর্মস কমিশন না, সব কমিশনই, যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও কনস্টিটিউশন রিফর্মের একটা অংশ যেটা আমাদের সাথে রিলেটেড সেটা ছিল। এখন এই কনসেনসাসটা না হওয়াটা আসলে মনেই হতে পারে যে এগুলোকে কি আমাদের সরকার বা রাষ্ট্র বা আমাদের সমাজ, ইভেন এই যে প্রশ্নটা আপনি তুললেন, এই প্রশ্নটা তো খুব বেশি তোলা হয়নি এখন পর্যন্ত। এগুলোকে কি আমরা কম গুরুত্ব দিচ্ছি? আমরা নারী, তারপরে এখন শ্রম হচ্ছে, স্থানীয় সরকার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই, বা মিডিয়ার রিপোর্ট আসবে সামনে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে তো তাই মনে হয় আসলে এক ধরনের কম গুরুত্ব দেওয়ার টেন্ডেন্সি আছে। তবে বাকিগুলোকে হয়তো এই কারণে আনা হয়েছে, বিশেষ করে নির্বাচন যখন আমরা করতে চাইব, তার সাথে সরাসরি রিলেটেড ইস্যুগুলো হিসাবে ওই 6টাকে যুক্ত করা হয়েছে। কারণ যে নির্বাচন ব্যবস্থা তো আছেই, প্রশাসন, পুলিশ, এগুলো সবগুলো নির্বাচনের সাথে জড়িত, যদিও দুদককে এত সরাসরি জড়িত না করা গেলেও। আর সংবিধানের আলাপ আছে, কারণ হলো আমরা আমাদের যে গণঅভ্যুত্থানের যে চিন্তা, আমাদের মূল কাঠামোগত যে সংস্কার তার সাথে রিলেটেড, সেই বিবেচনা থেকে হয়তো এটা হয়েছে। তবে আমি আপনার সাথে একমত যে এই ঐক্যমত্য কমিশন, এই আলাপগুলো যদি রিজলভড হয়ে যায়, তারপর এই প্রত্যেকটা কমিশন নিয়েও
আবার একটু কথা তাহলে বলে সংস্কার প্রক্রিয়াটা আরো দীর্ঘায়িত হবে। তাতে সমস্যা নেই, কারণ ওগুলোর উপরে ভিত্তি করে যদি ইলেকশনের দিকে দেশ এগিয়ে যেতে থাকে, ওগুলোর রিলেটেড কাজ যদি শুরু হয়ে যায়, বাকি কাজগুলো ঐক্যমত্য, এটা আমার কাছে এখনই ইনস্ট্যান্টলি মনে হলো, ঐক্যমত্য কমিশন বাকি রিফর্মসগুলো নিয়ে, বাকি কমিশনগুলোর রিপোর্ট নিয়ে, এটা এই কমিশন থাকতে হবে নট নেসেসারিলি, কারণ এই কমিশনে এই 6টা কমিশনের যারা আছেন তারা, বাকি কমিশনের চেয়ারপারসনদেরকে নিয়ে যদি আরেকটা কমিশন তৈরি হয় ঐক্যমত্য কমিশন নতুন, সেটা আমাদের প্রধান উপদেষ্টা চেয়ার করেন, তারা এগুলো নিয়েও করা উচিত। এবং আমি মনে করি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ কমিশন, এগুলোকে অবহেলা করা ঠিক না। তা না হলে এগুলো সব বস্তাবন্দি হয়ে থাকবে। অতীতে অনেক সংস্কার কাজ হয়েছে, কিন্তু সেগুলো আলোর মুখ দেখে নাই। আপনি বলছিলেন যে যেগুলোকে গুরুত্ব দিয়ে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে, সেগুলো ঘুরিয়ে ফিরে সংবিধান, আইন এবং নির্বাচন সংশ্লিষ্ট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার সদস্য আপনি। আপনারা সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই কমিশন গঠিত হয়ে গেছে, আজ পর্যন্ত কমিশন আগের আইনেই চলছে, তাহলে সংস্কার প্রস্তাবের উপকারিতাটা কোথায় পেলাম আমরা? আমি একেবারেই একমত। নির্বাচন কমিশন শুধু গঠিত হয়েছে তা না, খেয়াল করবেন গতকাল নির্বাচন কমিশন দল নিবন্ধনের যে আহ্বান করেছে, ওটা এক্সটেন্ড করেছে এনসিপির একটা, তারা এটা চেয়েছে বলে, অত্যন্ত টাফ একটা নিয়ম, যেটাকে আমরা অনেক সহজ করেছি। এটা কেউ কেউ বলেন একেবারেই থাকা উচিত না, আমি আবার একেবারেই থাকা উচিত না বললে ঠিক মনে হয় না। কারণ ধরুন 100-এর বেশি দল নিবন্ধনের জন্য বলছে, এর আগে 50-এর বেশি আছে। আমরা তাত্ত্বিকভাবে বলছি একটা নির্বাচনে যদি 150টা দল নির্বাচন করতে চায়, তারা সবাই নিবন্ধিত, প্রত্যেকের সিম্বল আছে, 150টা সিম্বলের একটা ব্যালট পেপারের সাইজ কেমন হতে পারে আমরা বুঝতে পারি নিশ্চয়ই। সো দরকার আছে, কিন্তু যেভাবে এখন আছে ইটস ভেরি টাফ। আমরা এটাকে অনেক সহজ করেছি, কিন্তু এটা তো কনসেনসাসের পর ডাকলেই কাজটা হয়ে যেতে পারতো। মানে শর্ত সহজ করলেও তো আবার আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, তারপরে একটু বলতে চাই, আমরা নির্বাচন কমিশনকে দেখেছি, তারা আমাদের সংস্কার কমিশনের অনেক রিপোর্টের সাথে খুব স্ট্রংলি মতদ্বৈততা জানাচ্ছেন, এবং আমি ধারণা করি যে তারা আমাদের এই রিপোর্টগুলোর আগেই তারা তাদের সক্ষমতা আছে, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো বটেই, তারা সেটা দেখানোর চেষ্টা করছেন। কারণ শুরু থেকে তারা এমন সব ইস্যুতেও এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, এগুলো আমার দিক থেকে মনে হয়েছে এগুলো অহেতুক, মানে প্রয়োজন। আপনারা যখন এই প্রস্তাবগুলো তৈরি করেন বা আলোচনা করেন, তখন কমিশনের সাথে আমরা কমিশনের সাথে বসেছি, আমরা যত রকম স্টেক হোল্ডার্স আছে, আমরা এই নতুন কমিশন, তখন কি তারা দ্বিমত জানায়নি? আমরা তাদের কাছে শুনতে চেয়েছি, তারা কিছু ব্যাপারে দ্বিমত জানিয়েছেন, কিন্তু একটা কথা তো মনে রাখতে হবে, ধরুন একটা সরকার ক্ষমতায় যাবে, সে চায় একচ্ছত্র ক্ষমতা এবং আমার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে না, কিন্তু জনগণ চায় চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। সো সব, মানে পৃথিবীতে কোনো সংস্কার প্রক্রিয়া নেই যেটা সবাইকে সন্তুষ্ট করবে। যদি সবাইকে সন্তুষ্ট করে, এটা সংস্কার না, এটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারেন। সংস্কার মানে হচ্ছে এক্সিস্টিং সিস্টেমে কেউ কেউ কিছু জিনিস উপভোগ করছেন যেটা সঠিক না। যেমন নির্বাচন কমিশন খুব বেশি চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নাই। 18 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচন, আমি একটাকে যদি স্পেসিফিকলি ধরি, এই যে রাতের ভোট হলো, নির্বাচন কমিশন চলে গেলেন, আপনি ওই নির্বাচনের কারচুপি ধরতে 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 ধাপে 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 হয়তো নির্বাচন কমিশন পর্যন্ত আসতে পারবেন, কিন্তু এই যে পুরো ওভারসি করার কথা ছিল, কি করেছেন তারা? 213টা সেন্টারে 100% ভোট দেওয়া হয়েছে, মানে ওই কনস্টিটিউয়েন্সিতে কেউ মারা যায় না। কিন্তু বিগত কমিশনগুলো নিয়ে তো আমরা কিছু বলছি না। আমি আসছি, মানে কেউ মারা যায় নাই, কেউ বিদেশে যায় নাই, কেউ অসুস্থ ছিল না, কেউ ওই কনস্টিটিউয়েন্সির বাইরে ছিল না, সবাই গিয়ে ভোট দিয়ে আসছে। এই ব্যাপারে যে নির্বাচন কমিশন কি কোনো স্টেপ নিয়েছে? তার তো দায়িত্ব ছিল এগুলো দেখাশোনা করা, এরকম আরও অনেক ইস্যু আছে। তো আমরা একটা নতুন আইন প্রপোজ করছি, যেখানে তাদের এই দায়িত্বের পরও তাদেরকে আইনের আওতায় আনা যাবে। শুধু তাই না, তারা যে কাজ করছেন পদে থাকাকালীন সময়েও তাদের ওভারসি করার জন্য একটা পার্লামেন্টারি কমিটির কথা আমরা বলছি, যেটা এখন শুধু সরকার করে। এরকম নানান কিছু আমি দেখলাম যে তারা খুব পছন্দ করছেন না সম্ভবত, কারণ তারা এগুলো নিয়ে পাবলিকলি মন্তব্য করেছেন। তো তারা যখন আলোচনা করবেন, তারা এগুলোর বিরুদ্ধে কথা বলবেন। তার মানে এই কমিশন সংস্কারের বাইরে থাকতে চায়। কিছু কিছু সংস্কারের ব্যাপারে তাদের আপত্তি আছে, জেনারেলি বলবো না, কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে আপনাদের সুপারিশের কোনো কিছুই তো এখন অনুসরণ করা হচ্ছে না। না, অনুসরণ করা হচ্ছে না। আমরা এখন শেষ পর্যন্ত যে কনসেনসাস হবে, আমি আশা করি নির্বাচনে হবে। আমি আরেকটা কথা বলে শেষ করি, সংস্কার সবাইকে সন্তুষ্ট কেন করে না? যেমন ধরুন, এখন রিটার্নিং অফিসার মানেই হচ্ছে প্রশাসনের মানুষ, ডিসিরা হচ্ছেন। আমরা বলছি রিটার্নিং অফিসার হবে নির্বাচন কমিশনের সদস্যরা প্রাথমিকভাবে, যদি আপনি না পারেন, কারণ আমরা রিটার্নিং অফিসার বেশি চাই, জেলা প্রতি একজন হলে দেখুন সমস্যা কোথায়, এক জেলায় একটা কনস্টিটিউয়েন্সি আছে, 3টা আছে, 2টো আছে, 10টা আছে, 15টা আছে, সো একজন ডিসি হবে না। সো আমরা বলছি প্রতি 3টা কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে রিটার্নিং অফিসার, 100 জন রিটার্নিং অফিসার লাগবে। সেখানে প্রায়োরিটি দিতে হবে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, তারপর যদি প্রয়োজন হয়, সেটা শুধু প্রশাসন না,
প্রশাসন এবং অন্যান্য ক্যাডার থেকে নেওয়া হবে। এখন ধরুন এই স্টেপ যখন আপনি নিলেন, এটা জনগণের জন্য ভালো, কিন্তু প্রশাসন ক্যাডারের তো মনে হবে যে না, আমরা তো এতদিন পর্যন্ত রিটার্নিং অফিসার ছিলাম, আমরা খুব পাওয়ারফুল ছিলাম, ও তো পছন্দ করবে না। কিন্তু সব রিটার্নিং অফিসার কেন নির্বাচন কমিশনের নিজস্ব লোক হবে না? সম্ভবত এখনো পর্যন্ত 100 জন রিটার্নিং অফিসার করার মতো না, তাদের জনবল বাড়াতে পারে, বাড়াবে ধাপে ধাপে। আমরা কিন্তু ভবিষ্যতে এটাই করতে হবে, কিন্তু ধরুন এই জাস্ট সামনে যে ইলেকশনটা আছে সেই ইলেকশনে হয়তো হবে না, সেজন্য একটু আমাদের অল্টারনেটিভ রাখতে হচ্ছে। তো আপনি এটা যখন নিচ্ছেন, প্রশাসনের ভালো লাগবে না। আমরা অর্গানোগ্রামে বলছি, ধরুন একটা কমিশন, একটা কনস্টিটিউশনাল কমিশনের সচিব কেন সরকারের সচিব থাকবে? এই কমিশনে কোনো সরকারি কর্মকর্তা থাকবে না। এখানে সচিব পদে যিনি থাকবেন তিনি এই নির্বাচন কমিশনের রিক্রুটেড মানুষ গিয়ে ধাপে ধাপে সচিব হবেন। তো যখনই আপনি সংস্কার করছেন, কোনো না কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীকে সেটা আঘাত করবে, তার ভালো লাগবে না, তার ক্ষমতা কমবে। সো সংস্কার ইজ অলওয়েজ পেইনফুল। এবং সংস্কারের বোধহয় সবচেয়ে বেশি ক্ষতি হয় আমলাতন্ত্রের। নিশ্চয়ই।